বাংলার রাজনীতির আকাশে এখন এক নতুন মেঘ। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে বাংলায় এসআইআর হচ্ছে। বিহারে যা হয়ে গেছে সেই একই প্রক্রিয়া এবার শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে। গুড ইভিনিং আর নমস্কার। আজ দ্য বিগ স্টোরিতে তাই এসআইআর এর খুঁটিনাটি এবং হঠাৎ করে এই এসআইআর এর আবহে হঠাৎ ভারতীয় জনতা পার্টি কেন 1000টার কাছাকাছি সিএএ ক্যাম্প চালু করার প্রস্তাব দিচ্ছে বাংলায়। এই মুহূর্তে এসআইআর এর প্রস্তুতি রীতিমতো তুঙ্গে। ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে বাংলা সহ 12টি রাজ্যে 28 নভেম্বর থেকেই অর্থাৎ আগামীকাল থেকেই এই কাজ শুরু হচ্ছে। শুনুন। अब फेज 2 12 राज्यों में या संघ शासित प्रदेशों में आरंभ होने वाला है। ये वो 12 राज्य हैं जहां पर कल से एसआईआर शुरू होने वाला है। अंडमान एंड निकोबार आइलैंड यूनियन टेरिटरी, स्टेट छत्तीसगढ़, गोवा, गुजरात, केरल, यूनियन टेरिटरी लक्षद्वीप, मध्य प्रदेश, पुदुचेरी यूनियन टेरिटरी, राजस्थान, तमिलनाडु, उत्तर प्रदेश, वेस्ट बंगाल, इन 12 राज्यों में कुल मतदाता 51 करोड़ के लगभग हैं। তবে প্রশ্ন হলো এসআইআর মানে কি? এটা কি শুধুমাত্র ভোটার তালিকা শুদ্ধিকরণ, নাকি এটা প্রশাসনিক প্রক্রিয়া, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে অন্য কোনো রাজনৈতিক কৌশল? মাত্র 3 মাসের মধ্যে নির্বাচন কমিশনকে বাংলায় 3.5 কোটি ভোটারের নথিপত্র যাচাই করতে হবে। মনে রাখবেন, বিহারে এই সংখ্যাটা কিন্তু অনেকটাই কম ছিল। বিহারে সংখ্যাটা ছিল মাত্র 2 কোটি। বাংলায় 3.5 কোটি ভোটার, যাদের নাম 2002 সালের তালিকায় ছিল না, তাদের পরিচয় যাচাই করতে হবে। এই বিপুল সংখ্যক মানুষের ভাগ্য এখন পেন্ডুলামের মতো দুলছে। কিভাবে যাচাই হবে, কতদিনে যাচাই হবে, এসআইআর এর গোটা টাইমলাইনটাই বাকি। আসুন এক নজরে দেখি। 28 অক্টোবর অর্থাৎ আগামীকাল 28 অক্টোবর 2025 থেকে 3রা নভেম্বর 2025 এনুমারেশন ফর্ম প্রিন্টিং এবং বিএলওদের ট্রেনিং হবে। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 2025 বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম প্রদান করবেন বিএলওরা। অর্থাৎ আপনার বাড়িতে যাবে, এই প্রিন্টেড এনুমারেশন ফর্ম আপনাদের দিয়ে আসবে। 9 ডিসেম্বর 2025 খসড়া ভোটার তালিকা কিংবা রাফ ভোটার ড্রাফট প্রকাশ করা হবে। আপত্তি এবং দাবি জানানোর সময় শুরু হবে এই 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি 2026 পর্যন্ত। যদি আপনার নাম এই খসড়ায় না থাকে আপনি আপত্তি জানাতেই পারেন। শেষ তারিখ 8ই জানুয়ারি 2026। এরপর শুরু হবে শুনানি এবং যাচাই। শুনানি এবং যাচাইয়ের জন্য নোটিশ দেওয়া হবে 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত এবং তারপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 7ই ফেব্রুয়ারি 2026। অর্থাৎ 7ই ফেব্রুয়ারি 2026-এ গিয়ে চূড়ান্ত ভোটার তালিকায় আপনাকে চেক করতে হবে আপনার নামটি আছে কি নেই। একদিকে বিজেপি বলছে এটা তালিকার শুদ্ধিকরণ, এই প্রক্রিয়া ভুয়ো ভোটার এবং অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতে সাহায্য করবে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তৃণমূল এবং অন্যান্য বিরোধী দলগুলো তীব্র আপত্তি জানিয়ে বলছে এনআরসির মুখোশ বা ছদ্মবেশী এনআরসি বলে এই এসআইআরকে চালু করা হচ্ছে। কোনটা সত্যি? এই প্রশাসনিক সিদ্ধান্ত কেন এত বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিল? আর সেই তরজা আজ ইলেকশন কমিশনের প্রেস ব্রিফিংয়েও কেন উঠে এলো? পরের বছর তো আসামেও ভোট আছে। কমিশনের এসআইআর তালিকায় তাহলে আসামের নাম নেই কেন? আজ এই প্রশ্ন সরাসরি নির্বাচন কমিশনারকে করা হয়েছে একেবারে প্রেস ব্রিফিংয়ের সময়। শুনুন। आगामी जो 5 राज्यों के चुनाव है, क्योंकि अगले साल मध्य में वहाँ चुनाव होने, उसमें असम भी है। असम में आपने एसआईआर कराने का फैसला नहीं किया है दूसरे चरण में, तो इसकी वजह क्या है, कारण क्या है और यहाँ कब कराएंगे? কুমার কিংবা ইলেকশন কমিশনার এর কি উত্তর দিল আজ আমরা এই বিগ স্টোরিতেই শোনাবো এবং তার সঙ্গে শোনাবো কেন এই এসআইআর এর সঙ্গে অদ্ভুতভাবে সিএএ কিংবা এনআরসির নামও জড়িয়ে যাচ্ছে। ঠিক যখন এসআইআর নিয়ে কমিশন এত তৎপর, ঠিক সেই সময় বিজেপি রাজ্য জুড়ে
1000টিরও বেশি সিএএ ক্যাম্প করার প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী যে জেলাগুলি রয়েছে, যেমন উত্তর 24 পরগনা, নদিয়া, কোচবিহার, উত্তর দিনাজপুর, এখানে ক্যাম্পের সংখ্যা সবথেকে বেশি হবে। শুনুন শ্রমিক ভট্টাচার্য কি বলছে, এই 1000 ক্যাম্প কেন করা হচ্ছে এবং এর পেছনে আরএসএস বিজেপি বৈঠকের পর ঠিক কি বেরিয়ে এলো, শুনুন। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার পক্ষে, এটা তো আমাদের ঘোষিত অবস্থা, এবং তার জন্য আমরা সহযোগিতা করব, আমরা ক্যাম্প করব, অর্থ সাহায্য করব, তাদের পাশে দাঁড়াবো। বিজেপি যতক্ষণ আছে ততক্ষণ পশ্চিমবঙ্গে একজন হিন্দু উদ্বাস্তুর কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না, এবং ভারতীয় মুসলমান যারা এই দেশে দুঃখে দুঃখ পান, দেশটাকে যারা নিজের দেশ বলে মনে করেন, তাদেরও কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। বিজেপির ন্যারেটিভটা অত্যন্ত ক্লিয়ার। বিজেপি কিন্তু সেই আগের ন্যারেটিভে আর নেই। বিজেপি এখন কিন্তু একটা ভারতীয় মুসলমান বলে নতুন টার্ম ইনভেন্ট করেছে। নাগরিকত্বের সংশোধনের সঙ্গে হঠাৎ ভোটার তালিকার এই নিবিড় সংশোধনের সম্পর্কটা ঠিক কোথায় বলুন তো? বিভিন্ন রাজনৈতিক সূত্রে যে অনুমান আসছে তাতে আটকে ওঠার মতো তথ্য রয়েছে। শুধুমাত্র এই একটি প্রক্রিয়ায় অর্থাৎ এসআইআরে বাংলা থেকে প্রায় 1 কোটির কাছাকাছি ভোটারের নাম বাদ যেতে পারে। 7.65 কোটি ভোটারের রাজ্যে এই বিশাল সংখ্যাটা তাহলে কাদের এবং কেন তাদের নাম বাদ যেতে পারে? এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই এসআইআর বিরোধী র্যালিতে কিছু মন্তব্য রেখেছিলেন, দেখুন। বাংলাদেশ থেকে যারা এক কাপড়ে চলে এসেছিল, দেশ বিভাগের পর যারা বৈধ নাগরিক, তারা তো এক কাপড়ে চলে এসেছিল, প্রাণের ঝুঁকি নিয়ে। আনতে পেরেছে কিছু? কোথায় পাবে? এইগুলো বোঝবার ক্ষমতা নেই। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআরএর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনো চালাচ্ছে। দিল্লি থেকে নির্দেশ আসার ঠিক পরপরই বাংলার নির্বাচন আধিকারিকদের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। কর্মকর্তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। জানানো হয়েছে এসআইআর ঘোষণার পরের দিনই রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক ডাকা হবে রাজ্য এবং জেলা উভয় স্তরেই। কেন এত তাড়াহুড়ো? কারণ কমিশন চাইছে আগামী বিধানসভা নির্বাচনে এই নতুন শুদ্ধিকরণ তালিকা দিয়েই তারা ভোট সম্পন্ন করবে। বিহারে এই প্রক্রিয়া চললেও সেখানে তালিকা থেকে 69 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে মৃত, ডুপ্লিকেট এবং অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে। এখানেই আসছে সাধারণ মানুষের সবথেকে বড় দুশ্চিন্তা, এসআইআরে নাম রাখতে কি কি করতে হবে। কমিশন পরিষ্কার করে জানিয়েছে, দুটি বিষয় নিশ্চিত করা হবে। কোনো বৈধ ভোটার যেন বাদ না যান, আর একজনও অবৈধ ভোটার যেন তালিকায় না থাকে। কমিশন এই কথা আজকেও বলেছে, শুনুন। एसआईआर का प्रमुख उद्देश्य है हर योग्य मतदाता को सूची में शामिल करना और अयोग्य को मतदाता सूची से हटाना। जैसा कि आप सबको पता है, एसआईआर का फेज 1 समाप्त हुआ और इस चरण की सबसे बड़ी खूबी यह रही कि बिहार के 7.5 करोड़ मतदाताओं ने बढ़ चढ़कर पार्टिसिपेट किया। 90,000 बीएलओस, सभी 12 राजनीतिक दलों के 1.6 लाख बूथ लेवल एजेंट्स, सब ने मिलकर मतदाता सूची को शुद्ध बनाने का कार्य किया और नतीजा आपके सामने है। 0 अपील्स, अर्थात बिहार की मतदाता सूची अधिकतम शुद्ध मानी जाएगी। যদি আপনার নাম 2022 সালের ভোটার তালিকায় থাকে তবে আপনার কোনো অতিরিক্ত নথির প্রয়োজনই নেই। কিন্তু যদি আপনার নাম সেই তালিকায় না থাকে তাহলেই কিন্তু শুরু হবে এই যাচাই প্রক্রিয়া। কমিশনের বেঁধে দেওয়া 11টি নির্দিষ্ট নথি এবং আধার কার্ড মিলিয়ে কোনো একটি নথি আপনাকে জমা দিতে হবে। এই 11টা নথির মধ্যে কি কি আছে দেখে নিন একবার চট করে।
পাসপোর্ট রয়েছে, জন্ম শংসাপত্র কিংবা বার্থ সার্টিফিকেট রয়েছে, জমি বা বাড়ির দলিলের কপি রয়েছে, কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মীর পরিচয়পত্র বা পেনশনের নথি রয়েছে, মাধ্যমিক বা উচ্চতর শিক্ষাগত শংসাপত্র, এমনকি ফরেস্ট রাইট সার্টিফিকেটও রয়েছে। এই সমস্ত নথি মিলিয়ে মোট 11টি নথি রয়েছে এবং অপশনাল নথি হিসেবে রয়েছে আধার কার্ড। এই সমস্ত নথি নাগরিকত্ব প্রমাণের জন্য ব্যবহার করা যেতে পারে, আধার কার্ডটি নয়। কারণ আধার কার্ড আপনার নাগরিকত্ব প্রমাণ করে না। সে এককালে যারা যা বলেছিল সব ভুলে যান। নতুন নিয়মে আধার কার্ড আপনার নাগরিকত্ব প্রমাণ করে না, আপনার আইডেন্টিটি কিংবা পরিচয় প্রমাণ করে। কিন্তু কেন এত নথি? কারণ হিসেবে কমিশন মনে করছে জালিয়াতি করে ভুয়ো আধার কার্ড বা অন্য কোনো পরিচয়পত্র তৈরি করা গেলেও 2002 সালের তালিকায় বাবা বা মায়ের নাম প্রমাণ করা কঠিন হবে। এটা জালিয়াতি করে করা যাবে না। যদি কেউ নাগরিকত্বের প্রমাণ দিতে ব্যর্থ হন তবে তার নাম তালিকা থেকে বাদ যাবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ও উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে দেখানো গেলেও শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে নাগরিকত্বের দাবি কিন্তু করা যাবে না। এআরও বিআরও এরা নোটিশ করবে যদি আপনার নাম না থাকে তালিকায়। যাদের নাম নেই তাদের নোটিশ করা হবে এবং তারপর তারা সুযোগ পাবে হিয়ারিংয়ের, নিজেদের নাগরিকত্ব ভোটাধিকার প্রমাণ করার। এটাও কিন্তু আজকে জ্ঞানেশ কুমার তার প্রেস ব্রিফিংয়ে স্পষ্ট করে বলে দিয়েছেন। দেখুন, जो लिस्ट ऑफ इंडिकेटिव डॉक्यूमेंट्स हैं, जिन लोगों का 2002, 3 या 4 की मतदाता सूची से मिलान हो चुका है, उन्हें कोई भी डॉक्यूमेंट देने की आवश्यकता नहीं है। और जिन लोगों का मिलान नहीं हो पाया वो संख्या काफ़ी कम रह जाती है। सिर्फ उन्हीं लोगों को ये इंडिकेटिव डॉक्यूमेंट्स देने होंगे जो बिहार में थे 11 वो, और आधार कार्ड नागरिकता का प्रमाण चूंकि नहीं है तो वो आइडेंटिटी पर्पस के लिए लोग दे सकते हैं। এই প্রক্রিয়ায় ঠিক কাদের নাম বাদ যেতে পারে? প্রথমত মৃত ভোটার বা যারা অন্য জায়গায় চলে গিয়েছেন কিংবা বাড়ি ঠিকানা বদল করে দিয়েছেন তাদের নাম বাদ যেতে পারে। দ্বিতীয়ত অবৈধ ভোটার বা অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে। বিজেপি নেতারা দাবি করছেন যে বাংলাদেশ বা মায়ানমার থেকে আসা প্রায় 1 কোটি অনুপ্রবেশকারী ভোটার এই ভোটার তালিকায় রয়েছে। এই এসআইআরের মাধ্যমে কারচুপি করে নাম তোলা সেই সমস্ত ব্যক্তিদের চিহ্নিত করা যাবে। যদি কোনো বৈধ ভোটার এসআইআর প্রক্রিয়ায় অংশ না নেন তাহলে কি হবে? কমিশন বলছে নতুন তালিকা থেকে তার নাম বাদ যাবে এবং তিনি আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন না। তাই কেউ যদি এসআইআর প্রক্রিয়ায় অংশ না নেন, আপনি যদি এসআইআর প্রক্রিয়ায় অংশ না নেন আপনার নাম কিন্তু বাদ যাবে, আপনি আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন না। তাই নাম তালিকায় ধরে রাখতে গেলে অবশ্যই এসআইআর প্রক্রিয়ায় আসতে হবে। কিন্তু এই এসআইআর প্রক্রিয়া তো বাংলায় এসে স্থগিত হয়ে যাচ্ছে, কারণ বাংলায় একাধিক নেতা নেতৃত্ব শাসক দলের একাধিক কর্মীরা বলছে আমরা এসআইআর মানব না। এপিডিআর এসআইআর এর বিপরীতে কিংবা বিরুদ্ধে মিছিল করছে। তাই বাংলায় এসে এসআইআর নির্বাচন কমিশন বলে দেওয়ার পরেও চোট খাবে না তো? আজ ইলেকশন কমিশনার নিজে স্পষ্ট করে বলে দিলেন কনস্টিটিউশন কিংবা সংবিধানের কাজে কোনো রকম স্পিড ব্রেকার বাংলায় নেই। দেখুন, जहां तक वेस्ट बंगाल की बात है, कोई भी गतिरोध नहीं है। संविधान के अंतर्गत सभी संवैधानिक संस्थाएं अपने अपने दायित्व का पालन करती हैं। इलेक्शन कमीशन स्पेशल इंटेंसिव रिवीजन करते हुए अपने दायित्व का पालन कर रहा है और इसी तरह से राज्य की सरकारें भी अपने अपने दायित्व का पालन करेंगी। নির্বাচন কমিশন কিন্তু বাংলায় তাদের ম্যাপিংয়ের কাজ শেষ করে ফেলেছে। দার্জিলিং ও জলপাইগুড়ি বাদে সমস্ত জেলাতেই ম্যাপিংয়ের কাজ হয়ে গিয়েছে। এই ম্যাপিংয়ে 2002 সালের তালিকার সঙ্গে বর্তমান তালিকার একটি তুলনা করা হয়েছে। এই তুলনামূলক চিত্রটাই সব থেকে বেশি উদ্বেগের কারণ। কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যের গড়ে 52% নাম 2002 সালের তালিকার সঙ্গে মিলে যাচ্ছে।
অর্থাৎ প্রায় 48% ভোটারের নাম কিন্তু মিলছে না। জেলার ভিত্তিতে এই তারতম্য আকাশ পাতাল। যেমন ধরুন পূর্ব মেদিনীপুরে যেখানে 68% মিল পাওয়া যাচ্ছে, যা রাজ্যের সর্বোচ্চ, সেখানেই কিন্তু পশ্চিম বর্ধমানে মাত্র 40% নাম মিলছে, যেটা কিন্তু রাজ্যের নিম্নর মধ্যে একটি জেলা। সীমান্তবর্তী জেলাগুলি যদি নজর রাখি আমরা, কিন্তু সেদিকে যদি তাকাই আমরা, তাহলে রাজনৈতিক উদ্দেশ্য একেবারে স্পষ্ট হয়। উত্তর 24 পরগনায় 42% মিল রয়েছে, দক্ষিণ 24 পরগনায় 50% মিল রয়েছে, কোচবিহারে 53.73% মিল রয়েছে। সীমান্তবর্তী এই জেলাগুলোতেই কিন্তু বিজেপি আরও জোর দিয়ে সিএএর ক্যাম্পের মূল লক্ষ্য। সীমান্তবর্তী যত জেলা আছে সেখানে কিন্তু বিজেপি এই সিএএ ক্যাম্পগুলো বসাতে চাইছে। বিজেপি নেতারা প্রকাশ্যে বলছেন এই ক্যাম্পগুলি ধর্মীয় নিপীড়নের শিকার অমুসলিম শরণার্থীদের নাগরিকত্বের জন্য আবেদন করতে উৎসাহিত করবে। দেখুন শ্রমিক ভট্টাচার্যর বক্তব্য। পশ্চিমবঙ্গে ঠিকঠাক এসআইআর হলে পশ্চিমবঙ্গে 1 কোটির বেশি ভোটার তালিকা থেকে নাম খোয়াবে। ওশানাল সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। স্থানের নাম পাওয়া লোকের নাম এখানে চলে আসছে, সাতক্ষীরার লোকের নাম আমাদের দেশের ভোটে। এটা তো ধর্মশালা নয় যে যার যখন ইচ্ছা এখানে এসে ঢুকে পড়বে। এদিকে তৃণমূল কংগ্রেসের শিবির এই পুরো প্রক্রিয়াকেই ষড়যন্ত্র হিসেবে দেখছে। তারা সরাসরি বলছে এটা সিএএ এনআরসি ডিটেনশন ক্যাম্পের পথে একটা প্রথম ধাপ। কিন্তু এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যে প্রায় 1 কোটি ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, তাতে তারা কি প্রত্যেকেই অনুপ্রবেশকারী এমনটা প্রমাণিত হবে, নাকি এর মধ্যে এমন হিন্দু শরণার্থীও আছেন যাদের কাছে পর্যাপ্ত নথি নেই এবং এখন সিএএ মাধ্যমে নাগরিকত্ব পেতে চান? কুণাল ঘোষ আজকে ইলেকশন কমিশনের বক্তব্যের ঠিক পর মতুয়া ভোটারদের সম্পর্কে কিছু কথা বলছেন। কারণ এই মতুয়া সম্প্রদায় কিংবা মতুয়া মহাসংঘ যারা অন্তর্ভুক্ত, তাদের নিয়ে রাজনীতি হয়। তাদের নাগরিকত্ব এখনও দেওয়া হয়েছে বলে কেউ জানে না। কুণাল ঘোষ আজকে কেন বললেন, কেন এটা গুরুত্বপূর্ণ, শুনুন। মতুয়া সম্প্রদায় আপনারা বিজেপির প্ররোচনায় পা দেবেন না। এরম না হয় আপনাদের অনেকের ওপরই এই এসআইআর নেমে না আসে, যে কারণে ওনাদের এক নেতাকে আগে থেকে বলতে হচ্ছে এসআইআরে যদি বাদ যান তাহলে আমরা ক্যাম্প করে ঢোকাবো। বাদ যান মানে জেনুইন ভোটার বাদ যাবেন কেন? জেনুইন ভোটার বাদ যাবেন কেন? যদি সিএএ ক্যাম্পের মাধ্যমে তাদের নাম নাগরিকত্বের তালিকায় যুক্ত হয় আর এসআইআরের মাধ্যমে তালিকা থেকে তাদের নাম বাদ যায়, তবে তারা কি ভোট দিতে পারবেন? এটাই এখন বাংলার রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। মতুয়া মহাসংঘর দিকে নজর রাখলেই এর আঁচ পাবেন। আমরা নজর রাখব এবং এই সিএএ এসআইআর এবং এনআরসির যে অদ্ভুত একটা জগা খিচুড়ি তর্ক এই মুহূর্তে বাংলায় এসছে, সেদিকেও নজর রাখবো। কিন্তু এখন মতুয়া মহাসংঘের দিকে যদি নজর রাখেন তাহলেই বুঝতে পারবেন এই মুহূর্তে রাজনীতির আঁচ ঠিক কোন দিকে যাচ্ছে। কারণ একদিকে নাগরিকত্বের প্রশ্ন, অন্যদিকে ভোটাধিকারের প্রশ্ন। আজকেই যেমন মমতা বালা ঠাকুরের হুঙ্কার দিয়েছেন যে মতুয়ারা তারা এসআইআর মানবে না, তারা বিরোধিতা করবে। আজ মমতা বালা ঠাকুরের বক্তব্য দেখুন। দেখুন, এটা তো একটা ভয়াবহ, সব থেকে বেশি যদি ক্ষতিগ্রস্ত হয় তো মতুয়াদের হবে। তার কারণ হচ্ছে অনেকেই তো 2000 সালের অনেকে আগেও অনেকে এসছে, কিন্তু অনেক সময় তারা ডকুমেন্টস তৈরি করতে পারেনি, জমা দিতে পারেনি, তারা হয়নি। অনেক সময় দেখা গেছে 30-40 বছর আগে এসছে, কিন্তু 2002 সালের পরে তারা হয়তো তারা ভোটার তালিকায় নাম উঠিয়েছে। সব থেকে বেশি যদি ক্ষতিগ্রস্ত হয় সেটা মতুয়া সমাজেরই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এটাকে নিয়ে আমরা মতুয়া মহাসংঘ অলরেডি আমরা মিটিং ডেকে দিয়েছি, আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা কি করা যায়। এর বিরুদ্ধে হয়তো দরকার হয় আমরা ধর্নায়ও বসতে পারি। আমরা সেটা নিয়ে আমাকে আলোচনা চলছে যে এই পরিস্থিতিতে এদের আমরা কিভাবে এই ভোটার তালিকাতে ফিরে নাম রাখা যায়, তার জন্য আমরা চেষ্টা করছি, দেখা যায়। মতুয়া সমাজের বহু মানুষ রয়েছেন যারা এখনও নাগরিকত্ব পাননি কিন্তু ভোটার তালিকায় রয়েছেন, যারা যে সময় বাংলাদেশ থেকে কিংবা অন্য জায়গা থেকে চলে এসেছিলেন সেই সময় কিছুই নিয়ে আসতে পারেননি। আর এই মতুয়াদের নিয়ে রাজনীতি বহু হয়েছে, কিন্তু তাদের হিতের কথা কি বলেছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এসআইআর প্রক্রিয়া বিজেপির জন্য কিন্তু দুমুখো তলোয়ার, অর্থাৎ এদিকেও কাটতে পারে আবার উল্টো দিকেও কাটতে পারে।
বিজেপি নেতাদের ধারণা 2014 লোকসভা ভোটে তৃণমূলের থেকে 7% ভোটে পিছিয়ে থাকার কারণ ছিল এই ভুয়ো ভোটার। তাই তারা এসআইআর চান যাতে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়। কিন্তু এর বাস্তব চিত্রটা অন্যরকমও কিন্তু হতে পারে। বিজেপিকে মাঠের লড়াইয়ে তৃণমূলের তীব্র প্রতিরোধের মুখে পড়তে হতে পারে, বিশেষ করে সেই সমস্ত ভোটারের দিক থেকে যাদের নাম বাদ পড়তে চলেছে। এর চেয়েও বড় সমস্যা, বিজেপি এই এসআইআর প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে প্রস্তুত নয়। রাজ্যের প্রায় 30% বুথে বিজেপি বুথ লেভেল অফিসার কিংবা বিএলও পর্যন্ত নিয়োগ করতে পারেনি। তাহলে তারা কিভাবে তৃণমূলের বিরোধিতা সামলাবে এবং নিজেদের লক্ষ্য পূরণ করবে? দলের অভ্যন্তরে নেতারা বলছেন এসআইআরের বিরোধিতা তৃণমূলের পক্ষে হিন্দু মুসলিম নির্বিশেষে ব্যাপক সমর্থন জোগাড় করে দিতে পারে। এই কারণেই বিজেপি নেতারা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্স এবং রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন এবং বারবার আপনারা বলতেও শুনেছেন, যাতে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা যায়। কিন্তু কুণাল ঘোষ তিনি আজকে পুরো ইউটার্ন নিয়ে কোথাও এটা বুঝিয়ে দিলেন, রাজ্যে যদি এসআইআর নিয়ে প্রতিবাদ হয় হবে, কিন্তু পুরোটাই হবে শান্তিপূর্ণভাবে, কোনো মার কাট নয়। দেখুন, এখন এসআইআর যেটা মুখ্য নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গ নিয়ে ঘোষণা করলেন, একজন জেনুইন ভোটার বা একজন জেনুইন নাগরিককে যদি বাদ দেওয়া হয় বা হয়রান করা হয় তাহলে কিন্তু তার প্রতিবাদ হবে। সেক্ষেত্রে সাংবিধানিকভাবে আইনের সাহায্য নিয়ে যথাযথভাবে প্রতিবাদ হবে। যদি কমিশন বলছে এসআইআর সাংবিধানিক এবং প্রশাসনিক সিদ্ধান্ত। প্রায় 23 বছর ধরে এই প্রক্রিয়া বন্ধ ছিল, এখন এটি ফিরিয়ে আনা হচ্ছে দেশ জুড়ে ভোটার যাচাই প্রক্রিয়াকে মানসম্মত করতে। তাহলে পরের বছর তো আসামে ভোট, 12 রাজ্যের তালিকাতে আসামের নাম নেই কেন? দেখুন, आप सब लोगों को विदित होगा, भारतीय नागरिकता कानून में आसाम के लिए नागरिकता के लिए अलग प्राविधान। दूसरा विषय ये है कि माननीय सुप्रीम कोर्ट की देखरेख में वहां पर नागरिकता की जांच का कार्यक्रम लगभग पूर्ण होने वाला है। ऐसी स्थिति में जो ये 24 जून का एसआईआर का ऑर्डर था वो पूरे देश के लिए, वो आसाम पर लागू नहीं होता और इसलिए आसाम के लिए अलग से रिवीजन के आदेश जारी किए जाए। অদ্ভুতভাবে দেখুন, যেহেতু আসামে সিএ হয়েছে সেই জন্য আসামে এসআইআর হবে না। তাহলে কি এসআইআর আর সিএ এই দুটোকে আলাদা করে দেখার সত্যি কোনো উপায় নেই? একদিকে নির্বাচন কমিশন চাইছে শুদ্ধ ভোটার তালিকা, যে কোনো মৃত বা ভুয়ো ভোটার থাকবে না। অন্যদিকে বিজেপি চাইছে নাগরিকত্ব পাওয়া হিন্দু শরণার্থী এবং বাদ পড়া অবৈধ অনুপ্রবেশকারীকে। তৃণমূল এই প্রশাসনিক প্রক্রিয়াকে ব্যবহার করছে একটি সামাজিক আন্দোলনের রূপ দিতে। কিন্তু এই প্রশাসনিক এবং রাজনৈতিক টানাপোড়েনের ঠিক মাঝখানে সবচেয়ে বড় সংকটে পড়ে রয়েছি আমি, আপনি, সাধারণ মানুষ। ভোটের ময়দান প্রস্তুত, রাজনীতির পারদ চড়ছে, কিন্তু মনে রাখবেন এই এসআইআর কোনো নিছক রুটিন কাজ নয়। এই প্রক্রিয়া ঠিক করবে আগামী নির্বাচনে কে ভোট দেবেন আর কে নাগরিক হিসেবে তার অধিকার হারাবেন। বাংলার মানুষের কাছে এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ, আপনার নাম কি ভোটার তালিকায় থাকবে নাকি তা চিরতরে মুছে যাবে? সময় কিন্তু খুবই কম। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।